আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। সবাই, আজকে আমরা নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব, পদার্থবিজ্ঞানের। তো এই অধ্যায়ের মূল বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। যে বিষয়গুলো আলোচনা করব আমি এখানে উপস্থাপন করেছি মেইন টপিকস হিসেবে, আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আমরা উল্লেখ করি। 1 কাজ, 2 শক্তি, 3 শক্তির বিভিন্ন রূপ, শক্তির প্রধান উৎস, 5 ভর শক্তির সম্পর্ক, যে সম্পর্কটা তোমরা সবাই জানো, আমাদের প্রসিদ্ধ বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি, যেটা দিয়ে আমরা ভর শক্তিকে পারমাণবিক শক্তিতে রূপান্তর করতে পারি। 6 শক্তির রূপান্তর, 7 ক্ষমতা বা পাওয়ার, 8 কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, যা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অফ দিস চ্যাপ্টার। আজকে আমরা শুরু করি কাজ থেকে। কাজ কি? কাজ কাকে বলে? কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগের দিকে বস্তু যে সরণ হয় তাকে মূলত কাজ বলে। দ্যাট মিনস আমরা যদি বলি এম্বরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করাতে বস্তুটি যদি বা বল প্রয়োগের দিকে, অর্থাৎ বল প্রয়োগের দিকে বস্তুটি যদি এস মিটার সরণ হয়, তাহলে আমরা কাজ লিখতে পারবো এফ ইকুয়াল এফ এস, অর্থাৎ বল এবং সরণের গুণফলকেই মূলত কাজ বলা হয়। কাজ শুধু যে সমতলে এইভাবে হবে এমন নয়। আমরা আরেকটা উদাহরণ দেখি। বল প্রয়োগ করলে কোনো বস্তু বল প্রয়োগের দিকে না গিয়ে বস্তুটি বল প্রয়োগের দিকের সাথে যদি থিতা কোণ উৎপন্ন করে এবং এর মধ্যে বল এফ প্রয়োগ করলে আমরা জানি যেই বল তৈরি হবে, যে কাজ তৈরি হবে সেটা হবে বল প্রয়োগের দিকে না গিয়ে বল প্রয়োগের সাথে যে লম্ব রেখা অঙ্কন করা হয়, এই লম্ব রেখার সাথে এক্স দূরত্ব অতিক্রম করে, এটাকে মূলত বলের দিকে কাজের উপাংশ বলা হয়, সরণের উপাংশ বলা হয়। এটা হচ্ছে সরণের উপাংশ। তাহলে আমরা লিখতে পারি কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এক্স কস থিতা। এটা যেহেতু পিথাগোরাসের সূত্র অনুযায়ী, ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ী ভূমি এবং অতিভুজের সম্পর্ককে আমরা কস থিতা দ্বারাই প্রকাশ করি। এটা আমরা লিখতে পারি বল হচ্ছে কোনো বস্তুর উপর এফ মানে বল প্রয়োগ করলে বলের দিকে সরণের উপাংশের গুণফলকে মূলত আমরা কাজ বলে থাকি। তো কাজের একক যদি আমরা বলি, কাজকে আমরা লিখতে পারি এখানে কাজ এফ এস পাইছি আমরা, এফ এসকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী, আর এস সমান সমান, তাহলে এফ এর একক হচ্ছে নিউটন, এস হচ্ছে মিটার, নিউটন মিটার। এটাকে মূলত আমরা জুল বলবো, যেটাকে প্রকাশ করবে যে দ্বারা, অর্থাৎ কাজের একক জুল। কাজের যদি মাত্রা আমরা নির্ণয় করি, এটা একক। কাজের যদি আমরা মাত্রা নির্ণয় করি তাহলে কাজের মাত্রা হবে এম এল টি ইনভার্স 2 এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আমি কীভাবে আসছে এটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। এম এর জন্য বস্তুর ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা এম এল টি ইনভার্স 2 আর সরণের মাত্রা এল। তাহলে এখানে আমরা পাচ্ছি এম এল 2 স্কোয়ার আর ইনভার্স টি ইনভার্স 2। তাহলে আমরা কাজের একক পাচ্ছি জুল এবং কাজের মাত্রা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। চলে আসা আমরা এখন শক্তি নিয়ে আলোচনা করব। শক্তি মানে এনার্জি, যার উপস্থিতিতে কোনো বস্তু তার অবস্থানে পরিবর্তন করে তাকে মূলত শক্তি বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ ঘটে, তাহলে এটা যার কারণে সরণ ঘটে তাকে সেটি হচ্ছে বল। তাহলে বল আর কাজ একই জিনিস, সেই জন্যে বল শক্তি সমান সমান কাজ। শক্তি আর কাজ এটার এককও
একক হচ্ছে জুল। যেহেতু এক শক্তি এবং কাজ একই জিনিস, সেহেতু এদের এদের একক হবে জুল, একক জুল হবে, এবং মাত্রা ml/2 হবে শক্তির মাত্রা। কিন্তু শক্তির বিভিন্ন রূপ আছে, শক্তির বিভিন্ন রূপ আছে। আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে এখন একটু আলোচনা করব। শক্তির বিভিন্ন রূপ। শক্তি সাধারণত দুই রূপে আমরা পাই, একটা হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তিকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি এবং গতিশক্তিকে আমরা বলে থাকি কাইনেটিক এনার্জি। বিভব শক্তি আমরা এখানে দেখি, বিভব শক্তি মিন্স পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এটা কিভাবে পাবো আমরা? ভূমি থেকে কোনো একটি বস্তুকে যদি উচ্চতায় স্থাপন করা হয়, উচ্চতায় উঠিয়ে স্থাপন করা হয়, তাহলে আমরা এখানে যেই দূরত্বটা পাবো, উচ্চতায় স্থাপন করা হয়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি এর এগেনিস্টে কোনো বস্তুকে যদি উচ্চতায় স্থাপন করা হয়, তাহলে আমরা এখানে বিভব শক্তি ইপি সমান পাবো ইপি এম জি এইচ। এটাকে আমরা এইভাবে না লিখি, যদি এইভাবে লিখি, আমরা এফ বল প্রয়োগ করেই, আমরা এখানে এফ বল প্রয়োগ করেই বস্তুটাকে উপরে উঠাইছি, তাহলে ইপি হবে এফ আর এইচ। এখানে আমরা এফ সমান জানি এম ই, কিন্তু যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে, তাহলে এফ ইকুয়াল টু হবে এম জি এইচ। তাহলে এইটা হবে আমাদের মূলত বিভব শক্তি। কোনো বস্তুকে স্থির অবস্থান থেকে এইচ উচ্চতায় এফ বল প্রয়োগ করে উঠাইলে আমরা যে শক্তি পাবো, অর্থাৎ এখানে যে সঞ্চিত শক্তি পাবো, সেটা হচ্ছে ইপি ইকুয়াল টু এম জি এইচ, যেটাকে আমরা বিভব শক্তি বলে থাকি। এই বিভব শক্তির ক্ষেত্রে আমরা যদি কৃতকাজ বের করি, তাহলে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু হবে এফ এইচ বা এম জি এইচ, বা আমরা লিখতে পারি ডব্লিউ প্রফেশনাল টু এইচ। কারণ হচ্ছে একটা বস্তুর ভর এটা সবসময় অপরিবর্তিত থাকবে, এবং অভিকর্ষ ত্বরণ জি এর মানও পরিবর্তন হবে না। এজন্য আমরা সম্পর্কটা লিখতে পারি ডব্লিউ প্রফেশনাল টু এইচ। এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে কোনো বস্তু যত উচ্চতায় উঠবে তার কাজ তত বৃদ্ধি পাবে, যত পরিমাণ উচ্চতা বৃদ্ধি পাবে কাজও সেই পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু আমরা যদি একটি বস্তুকে এইভাবে বিবেচনা করি, একটি সমতলে একটি বস্তুকে যদি বল প্রয়োগ করি, এফ মানে বল প্রয়োগ করলে বস্তুটি সরণ যদি এস হয়, বস্তুটি এম বরের বস্তুকে এফ মানে বল প্রয়োগ করলে বস্তুটি সরণ যদি এস হয়, তাহলে আমরা কৃতকাজ লিখতে পারি। কৃতকাজ হচ্ছে এফ এস। এখানে আমরা লিখব এফ ইকুয়াল টু এম এ, যেটার সমতলে আছে, এটা এম এ এস। এখানে আমরা পাচ্ছি কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু এম এ এস। বস্তুর এখানে এম এ এস আমরা গতির সমীকরণ থেকে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। একটু খেয়াল করো, এখানে গতির সমীকরণ আমরা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা যদি এই বস্তুটার উপরে আদিবেগ যদি ইউ ইকুয়াল টু 0 ধরি, অর্থাৎ বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে আমরা এখানে পাবো ইউ ইকুয়াল টু 0 হবে,
দ্যাট মিনস ই বি স্কোয়ার ইকুয়াল টু 2as আমরা এখান থেকে লিখতে পারি 2as ইকুয়াল টু বি স্কোয়ার বা as ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2, বা এটাকে আমরা লিখতে পারি হাফ, আমরা লিখতে পারি হাফ বি স্কোয়ার। হাফ বি স্কোয়ার দিয়ে আমরা যদি এখানে as এর পরিবর্তে হাফ বি স্কোয়ার লিখি তাহলে আমরা পাবো এম হাফ বি স্কোয়ার, তার মানে দাঁড়ালো হাফ এম বি স্কোয়ার। এই যে শক্তিটা কাজটা আমরা পাবো, এই কাজটা আমরা কৃত কাজ বা ডব্লিউ বলের দিকে গতিশক্তি হিসেবে আমরা পাবো। গতিশক্তিকে আমরা প্রকাশ করি ইকে, গতিশক্তি আমরা প্রকাশ করি ইকে বা কাইনেটিক এনার্জি, অর্থাৎ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে প্রুভড। আমরা গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার প্রমাণ করলাম। এই ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এটাকে যদি আমরা আরেকটু সামনের দিকে বিবেচনা করি তাহলে দেখব এখানে হাফ এম এই দুইটা স্থির থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকে প্রপোর্শনাল টু বি স্কোয়ার, ইকে প্রপোর্শনাল টু বি স্কোয়ার। তার মানে দাঁড়ালো কোনো বস্তুর উপরে যদি গতিশক্তি প্রয়োগ করা হয় তাহলে এর বেগ যেই পরিমাণ বৃদ্ধি করা হবে তাহলে এই গতিশক্তির পরিমাণ তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে। তার মানে বেগের পরিমাণ যদি আমরা দ্বিগুণ করি গতিশক্তি আমরা 4 গুণ পাবো, যদি আমরা বেগের পরিমাণ 3 গুণ করি তাহলে গতিশক্তি আমরা 6 গুণ পাবো। এই দুইটার সম্পর্কের মধ্যে অর্থাৎ বিভব শক্তির মধ্যে আমরা দেখছি যে উচ্চতা পরিবর্তনের সাথে সাথে বস্তু কাজে পরিবর্তন হয়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেলে কাজ বৃদ্ধি পায়, উচ্চতা কমে গেলে কাজ কমে যায়। কিন্তু এখানে আমরা দেখতেছি গতিশক্তির ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেলে কাজ গতিশক্তির পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। কাজ গতিশক্তির বেগ যা হবে তার থেকে দ্বিগুণ পরিমাণ কাজ গতিশক্তি বৃদ্ধি পাবে। এখন আমরা আলোচনা করব শক্তির বিভিন্ন রূপ নিয়ে। শক্তির বিভিন্ন রূপ নিয়ে আমরা একটু আলোচনায় আসব। শক্তির বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন রূপ আমরা দেখলাম। শক্তির দুইটি রূপ, একটি হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আমরা কাইনেটিক এনার্জি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার প্রমাণ করছি। এখন আমরা শক্তি প্রধান উৎস। শক্তি প্রধান উৎস তো আমরা সবাই জানি, শক্তি প্রধান উৎস হচ্ছে সূর্য। প্রধান উৎস সূর্য। এর আবার কিছু শক্তি আছে যেগুলোকে আর শক্তিকে আবার দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে রিনিউয়েবল অর্থাৎ নবায়নযোগ্য শক্তি, আবার আরেকটা হচ্ছে নন রিনিউয়েবল যেটা অনবায়নযোগ্য শক্তি। আমরা নবায়নযোগ্য শক্তি নিয়ে নন রিনিউয়েবল অর্থাৎ অনবায়নযোগ্য শক্তির এখানে একটা তালিকা তৈরি করছি। তালিকাটা দেখো, তেল। আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে তেল খনির মধ্যে পেয়ে থাকি। খনির মধ্যে যেই তেল আমরা পেয়ে থাকি সেটাকে ক্রুড অয়েল বলা হয়। ক্রুড অয়েল বলা হয়। এটা হচ্ছে অপরিশোধিত তেল। এটার মধ্যে অনেকগুলো তেলের মিক্সচার থাকে। এখান থেকে পরিশোধিত করে বিভিন্ন পদ্ধতিতে, উন্নত পদ্ধতিতে পরিশোধিত করে আমরা বিটুমিন, আমরা অকটেন এই জাতীয় তেলগুলো পাই, যে তেলগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এরপরে দ্বিতীয়তে আমরা নন রিনিউয়েবল আরেকটা এনার্জি পেয়ে থাকি, গ্যাস, যেটা আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে আমাদের দেশে প্রচুর পরিমাণ আছে, যেটা দিয়ে আমরা রান্নাবান্নার কাজে শহরে ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাস CH4। এটা প্রায় 95% গ্যাস আমরা পেয়ে থাকি প্রাকৃতিক গ্যাসগুলোর মধ্যে, বাংলাদেশের যে গ্যাসগুলো রয়েছে। তারপরে আমরা কয়লা হিসেবে প্রাকৃতিক গ্যাস খনি পেয়ে থাকি। কয়লা তোমরা জানো দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কয়লা খনি রয়েছে। সেখান থেকে যে কয়লাগুলো উৎপাদন করা হয় পাওয়া যায়, এগুলোকে আমরা দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমরা উৎপাদন করে থাকি। তারপরে আমরা নিউক্লিয় শক্তি তোমরা জানো, নিউক্লিয় শক্তি হচ্ছে পারমাণবিক শক্তির অপর নাম। তো নিউক্লিয় শক্তি যেটা আইনস্টাইনের
ভর শক্তি সম্পর্কে ইকুয়াল টু এমসি স্কয়ার দ্বারা যদি ভরকে নিউক্লিয় অর্থাৎ ইউরেনিয়ামের ভরকে যদি শক্তিতে এই সূত্রটা শক্তিতে রূপান্তর করা যায় তাহলে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়। জনশ্রুতি আছে যে যদি এক কেজি ইউরেনিয়ামকে শক্তিতে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে 20 থেকে 50 বছর এক নাগারে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়া সাপ্লাই দেওয়া সম্ভব হবে। সেই নিউক্লিয় শক্তির জন্য ইউরেনিয়াম প্রয়োজন হয়। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92 এবং এর ভর হচ্ছে 235। তোমরা সবাই কেমিস্ট্রি পড়ো তাই জানো। তা আমরা এগুলো হচ্ছে নন রিনিউয়েবল, অর্থাৎ এই শক্তিগুলো ব্যবহার করলে শেষ হয়ে যায়, এগুলো আবার নতুন করে ব্যবহার করা যায় না। কিন্তু আমরা দেখব রিনিউয়েবল শক্তি, যে শক্তিগুলো ব্যবহার করলে শেষ হয় না, ব্যবহার করতেই থাকা যায়, ব্যবহার করতেই পারি আমরা, এই শক্তিগুলো হচ্ছে মূলত রিনিউয়েবল এনার্জি। তো রিনিউয়েবল এনার্জির মধ্যে প্রথমে আমরা পাচ্ছি জলবিদ্যুৎ। কাপ্তাই লেকে বাদ দিয়ে একটা জলবিদ্যুৎ তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে দেখতে পাবা কাপ্তাই, যেটা রাঙ্গামাটির লেকগুলো বাদ দিয়ে তৈরি করা হয়েছে। এই জলবিদ্যুতের অনেক উপর থেকে পানি নিচে ফেলে এখানে একটা টারবাইন বা বেশ কয়েকটি টারবাইন রাখে। বাংলাদেশের যে জলবিদ্যুৎ সেটাতে 4টা টারবাইন রয়েছে। সেই 4টা টারবাইনে প্রাণীর স্রোতে অথবা প্রাণীর প্রেসার টারবাইনগুলো ঘুরে এনার্জি তৈরি করে। এটাই মূলত জলবিদ্যুৎ কেন্দ্র। এই পানিগুলোকে পুনরায় ব্যবহার করা যায় বলে এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, পানিগুলো নষ্ট হয় না। দ্বিতীয়ত আমরা দেখতে পাই বায়োগ্যাস হচ্ছে শহরে ছাড়া গ্রাম অঞ্চলে প্রায় বিশ্বের প্রত্যেকটি দেশে গ্রাম অঞ্চলে যেই রান্নাবান্নার কাজে বা বিভিন্ন আগুন জ্বালানোর কাজে শক্তি তৈরি করছে, যেই কাঠ বা গাছের অংশ বা অব্যবহার্য গাছপালা যে ব্যবহার করে সেগুলো মূলত বায়োগ্যাস। আর এই পরিমাণ শক্তি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি। এই পরিমাণ শক্তি ব্যবহার করে মানুষ যেই রান্নাবান্না বা অন্যান্য কাজ করে থাকে, এই পরিমাণ শক্তি পার্সেন্টেজ হিসেবে 60% শক্তি বায়োগ্যাস থেকে আসে। এই গ্যাসটা একটু যদি খেয়াল করো, এই ধরনের কাঠ গাছ পোড়ালে গাছগুলো শেষ হয়ে যায়, তাহলে এটা নন রিনিউয়েবল এনার্জি হওয়ার কথা ছিল, অনবায়নযোগ্য শক্তি হওয়ার কথা ছিল। কিন্তু না, আমরা গাছগুলোকে পুনরায় আবার একই জায়গায় গাছ রোপণ করে নতুন করে গাছ পেতে পারি। এই গাছ একবার শেষ হয়ে গেলে আরও একবার ওখান থেকে পাওয়া যায়। এভাবে পর্যায়ক্রমে চলতেই থাকে। যেমনটা আমরা যদি সমুদ্রের পানি উঠানোর কথা বলি, সমুদ্রের বা সাগরের পানি উঠাইলে কি শেষ হয়ে যাবে? হবে না। এইরকমভাবে বায়োগ্যাসও এটা নন রিনিউয়েবল এনার্জির মধ্যেই রয়েছে। তারপরে আমরা সৌরশক্তি, যেটা সোলার এনার্জি আমাদের দেশে রয়েছে, সবাই এখন অনেকেই জানি আমরা সোলার এনার্জি। সূর্যের শক্তি, আলোককে কাজে লাগিয়ে যে শক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত সৌরশক্তি। তারপর বায়ুশক্তি হলো, তোমরা দেখবা ইদানিং টিভিতে অথবা কেউ যদি উপকূলীয় অঞ্চলে যেয়ে থাকো তাহলে দেখবা যে উপকূলীয় অঞ্চলে বড় ধরনের ফাঁকা ফ্যান ঝুলানো থাকে, অনেক বড় বড়। তো ওখানে উপকূলীয় অঞ্চলে অনেক বাতাস হয় বলে সেইখানে ফ্যান ব্যবহার করা হয়। ওই বায়ু ফ্যানের মাধ্যমে টারবাইনগুলো ঘুরিয়ে শক্তি উৎপন্ন করা হয়। এই শক্তিটা মূলত বায়ু শক্তি। তোমরা একটু খেয়াল করবা এখানে একটা হচ্ছে বায়োগ্যাস যেটা আমরা কাঠ বা আমরা ফুয়েল বলে থাকি, অর্থাৎ গাছ বা খড়কুটা ব্যবহার করে যে শক্তি হয় এটা হচ্ছে বায়োগ্যাস। আর বায়ু শক্তি হচ্ছে বায়ু, যেটাকে আমরা এয়ার বা ইন্ড পাওয়ার বলে থাকি। এই ইন্ড বা বায়ু শক্তিটাকে কাজে লাগিয়ে যে টারবাইন ঘুরিয়ে শক্তি উৎপাদন করা, এটা হচ্ছে বায়ু শক্তি। আরেকটা হচ্ছে থার্মাল, যেটা আমাদের কাছে একটু নতুনের সবার কাছে মনে হবে। জিওথার্মাল এনার্জি, এটা একটা রিনিউয়েবল এনার্জি। জিওথার্মাল এনার্জিটা হচ্ছে আমরা বিভিন্ন রকম অ্যালকোহল পেয়ে থাকি, বডি স্প্রে পেয়ে থাকি, এই ধরনের জিনিসগুলো অথবা তেল জাতীয় জিনিসগুলো, এগুলো কোনো এক জায়গায় রেখে যদি আগুন দেওয়া হয় তাহলে সেখান থেকে এক ধরনের শক্তি বা আলো উৎপন্ন হয়, আগুন ধরে যায়। এই জিনিসগুলো মূলত জিওথার্মাল শক্তি। তো আমরা জানতে পারলাম শক্তির বিভিন্ন উৎস। ভর শক্তির সম্পর্ক, এই সম্পর্কে অধ্যায়ের শেষ পর্যায়ে আলোচনা হবে তোমাদের। তো এটা দিয়ে আমরা যেটা করি, সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তোমরা যেটা জানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। এইটা যেই নিউক্লিয় শক্তি ব্যবহার করে সেটা মূলত এই সূত্রের মাধ্যমে, আইনস্টাইনের এই বিখ্যাত সূত্র ইকুয়াল টু এমসি স্কয়ার দ্বারা শক্তি উৎপন্ন করা হয়। আমরা তারপরে যাব শক্তির রূপান্তর।
শক্তি রূপভেদ রয়েছে। শক্তি এক রূপ যা এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়। আমরা যান্ত্রিক শক্তি পেয়ে থাকি, আমরা গতিশক্তি পেয়ে থাকি, আমরা মোটর শক্তি পেয়ে থাকি, এভাবে বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। এই যে শক্তিগুলো পেয়ে থাকি, এগুলো যেমন আমরা জেনারেটর ব্যবহার করে, জেনারেটর তেল ব্যবহার করে, তেল থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি, অথবা আমরা কয়লা থেকে কয়লা ব্যবহার করে এখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। আবার আমরা ইলেকট্রিক শক্তি ব্যবহার করে ফ্যান থেকে বায়ু শক্তি পেয়ে থাকি। এরকম যে শক্তি রূপান্তরগুলো হয়, মূলত এগুলো হচ্ছে শক্তি রূপান্তর। তো আমরা ক্ষমতা নিয়ে এখন আলোচনা করব। ক্ষমতা কি? ক্ষমতা, ক্ষমতাকে আমরা লিখি পাওয়ার। ক্ষমতা মানে পাওয়ার, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ক্ষমতা পি হচ্ছে মূলত কাজের হার। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে মূলত কাজের হার। কোনো একটা বস্তু দ্বারা যেই কাজ সম্পন্ন হবে, ওই সম্পূর্ণ কাজ টি সময় যদি হয়, তাহলে কাজকে সময় দ্বারা ভাগ দিলে যেটা পাবো সেটাই মূলত ক্ষমতা। ক্ষমতা হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি কাজ বাই সময়। কাজ বাই সময়। কাজ হচ্ছে ডব্লিউ আর সময় হচ্ছে টি। এটাই মূলত ক্ষমতা। এখন ক্ষমতা সম্পর্কে আমরা আলোচনা করলে জানতে পারি ওয়ান হর্স পাওয়ার বা এইচপি। 1 এইচপি আমরা জানি 1 এইচপি সমান 746 ওয়াট, অর্থাৎ 1 হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই 746 ওয়াট সম্পর্কে আমরা বিদ্যুতে ব্যবহার করে থাকি সাধারণত এই ওয়াট বা শক্তিটাকে। এখানে আমরা বেশি পরিচিত। তাহলে আমরা বিদ্যুৎ ব্যবহার করি 1 ইউনিট হিসেবে। বিদ্যুৎ ব্যবহার করি 1 ইউনিট হিসেবে। 1 ইউনিট শক্তিটা কি? 1 ইউনিট শক্তি হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। 10 টু দি পাওয়ার 5 জুল। 1 ইউনিট সমান হচ্ছে এইটা। 1 ইউনিটকে মূলত আমরা যেভাবে হিসাব করি সেটা হলো 1 কিলো ওয়াট। 1 কিলো ওয়াট আওয়ার। 1 কিলো ওয়াট আওয়ার, যেটার মানে হলো 1 কিলো হচ্ছে 1 কিলো ওয়াট ইন্টু 1 ঘন্টা। অর্থাৎ এক ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ একটা বাল্ব দ্বারা খরচ হয় সেটাকে আমরা 1 কিলো ওয়াট বলে থাকি। তাহলে 1 কিলোকে আমরা গুণ দেবো 1000 দ্বারা। 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। আমরা এটাকে বাঙালি ভেঙে পাবো 36 2 3 4 5টা শূন্য দিয়ে আমরা যেটা পাবো এটা হচ্ছে ডব্লিউ ইন্টু এস। ডব্লিউ ইন্টু এস হচ্ছে একক। আমরা এখানে লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ডব্লিউ এবং এস এটা একক হচ্ছে জুল। অর্থাৎ 1 কিলো ওয়াট সমান আমরা পাচ্ছি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 6 জুল, এটাই হচ্ছে মূলত শক্তি। আমরা যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি 1 ইউনিট সমান 1 কিলো ওয়াট, যেটা হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এখানে আমি দশমিক দিয়ে এটাকে নিয়ে আসছি। ওকে, এটা হচ্ছে মূলত ক্ষমতা। এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে কর্মদক্ষতা। তোমরা সবাই জানো এই অধ্যায়ে এই বিষয়টা নিয়ে প্রায় কোশ্চানে আসে, তোমাদের বোর্ড কোশ্চানে। তোমরা টেস্ট পেপার খুললে এই নিয়ে কোশ্চান পাবেই। তো আমরা কর্মদক্ষতাকে সাধারণত প্রকাশ করি ইটা দ্বারা। ইটা দ্বারা প্রকাশ করি। ইটার সমান হচ্ছে লব্য কার্যকর শক্তি, যেমন হচ্ছে লব্য কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তির পরিমাণ। মোট প্রদত্ত শক্তি, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমরা এইভাবে 100 দ্বারা পার্সেন্টেজ দেব। তাহলে আমরা দেখতেছি যে কর্মদক্ষতা,
কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি একটা মেশিনে যদি যেই পরিমাণ শক্তি দেওয়া হয় সেই পরিমাণ শক্তিকে আউটপুট দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ হলো মেশিনটা দিয়ে যেই কাজ করব তার আগে মেশিনটা গরম হবে, কিছু শক্তি ব্যয় করবে, মেশিনটা আবার ঠান্ডা হয়ে যাবে, এখানেও কিছু শক্তি ব্যয় হবে, মেশিনটা প্রথমে রানিং হতে কিছু সময় নেবে। এই যে সময়টা শক্তি অপচয় হয়, এই অপচয়টা বাদ দিয়ে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মূলত কর্মদক্ষতা। তাহলে আমরা এটাকে লিখতে পারি একটা মেশিনের যেই ক্ষমতা আউটপুট হয়, অর্থাৎ লব্য কার্যকর ক্ষমতা হচ্ছে আউটপুট, পি আউটপুট আর পি ইনপুট, অর্থাৎ যে পরিমাণ শক্তি আমরা প্রদান করব তার থেকে যে পরিমাণ শক্তিটা আমরা পাবো সেটা হচ্ছে লব্য, সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে আমরা লিখতে পারি, কর্মদক্ষতাকে আমরা যদি কোনো একটা বস্তুকে একটু খেয়াল করব, আমরা কোনো একটা বস্তুকে যদি ভূমি থেকে, অর্থাৎ আমরা এখানে 3 HP পাওয়ারে একটা মেশিন বসিয়ে ভূমি থেকে 60 মিটার উচ্চতা আমরা দিলাম এখানে h = 60 মিটার উচ্চতায় যদি আমরা কোনো একটি উচ্চতায় যদি 5000 লিটার পানি উঠাই, এতে যদি আমাদের সময় হাফ অ্যান আওয়ার লাগে, অর্থাৎ আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে বলতেছি, কোনো একটা মেশিন 3H পাওয়ারের কোনো একটি মেশিন বসিয়ে আধা ঘন্টা যদি 5000 লিটারকে 60 মিটার উচ্চতায় উঠানো হয়, তাহলে এই মেশিনটার কর্মদক্ষতা কত হবে? এই কর্মদক্ষতাকে আমরা নির্ণয় করব এইভাবে, mgh/t। এখানে আমরা মেশিনের কার্যকর ক্ষমতা পাচ্ছি 3HP × 100%। এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে আমরা এখানে মেশিনটার কর্মদক্ষতা পেয়ে যাব। এই ধরনের অঙ্ক তোমাদের বোর্ডে প্রায় আসে। এখানে এম আমরা দিয়েছি 5000 লিটার, জি আমরা সবাই জানি 9.8, এইচ হচ্ছে এখানে 60 মিটার, আর টি হচ্ছে সময় লাগছে হাফ অ্যান আওয়ার। এটাকে আমরা লিখতে পারি 60 মিনিট 60 সেকেন্ড 30 মিনিট, হাফ অ্যান আওয়ার। আর এখানে 3HP আমরা জানি 746। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেই রেজাল্টটা পাবো সেটা হলো 73%। অর্থাৎ আমরা এই সূত্র তোমরা একটু মুখস্থ করে নেবা, এটা সব কাজে লাগবে অনেক। এই সূত্র দ্বারা আমরা মূলত একটি মেশিনের কর্মদক্ষতা পেয়ে থাকি। আমি যেই মেশিনটার কথা বলছি 3HP পাওয়ারের একটি মোটর 60 মিটার উচ্চতায় আধা ঘন্টা চলে যদি 5000 লিটার পানি উঠাতে পারে, তাহলে তার কর্মদক্ষতা আমরা পাবো 73%। এভাবে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব। তোমাদেরকে এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার রয়ে গেছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র নিয়েও প্রায় অঙ্ক আসে। অর্থাৎ এরকমভাবে ভূমি থেকে কোনো একটি বস্তুকে এইচ উচ্চতায় কোনো একটি বস্তুকে যদি উঠানো হয়, ভূমি থেকে এইচ উচ্চতায় কোনো একটি বস্তুকে যদি উঠানো হয়, তাহলে ওই বস্তুটার এ বিন্দুতে মোট শক্তি, এরপরে এখানে বি বিন্দুতে মোট শক্তি, এখানে সি বিন্দুতে মোট শক্তি আমরা যদি বের করতে পারি, মোট শক্তি সমান হচ্ছে বিভব শক্তি যোগ গতিশক্তি। এই দুই শক্তির সমন্বয় এ বিন্দুতে যদি আমরা মোট শক্তি বের করি, আমরা এখান থেকে বের করব এ বিন্দুতে মোট শক্তি, বিভব শক্তি mgh, গতিশক্তি এখানে যেহেতু স্থির আছে, গতিশক্তি 0, তাহলে মোট শক্তি হবে mgh। একইভাবে আমরা বি বিন্দুতে যদি আমরা হিসাব করে থাকি, তাহলে এখানেও আমরা পাবো mgh।
এবং সি বিন্দুতেও আমরা যদি হিসাব করে থাকি মোট শক্তি, এইখানে স্থির শক্তি থাকবে, এখানে বিভব শক্তি শূন্য হবে কিন্তু গতিশক্তি থাকবে। এখানে বস্তুর স্থির শক্তি থাকবে না, গতিশক্তি থাকবে। আমরা এই হিসাবে এইখানেও পাবো mgh। এটা যখন তোমরা অঙ্ক করবে বা আমরা এই অধ্যায়ের অঙ্ক সলিউশন করব তখন আমরা এটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এই বিষয়টা অটোমেটিকলি ঘটনাটা সত্য ঘটে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুই মোট শক্তি কি থাকবে, অপরিবর্তনীয় থাকবে। এ থেকে আমরা বুঝতে পারি যে শক্তির নিত্যতা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ যে শক্তির কোনো পরিবর্তন হয় না, যে শক্তির কোনো পরিবর্তন হয় না, এক রূপ থেকে মোট শক্তি পরিবর্তন হয়, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়। তো আজকে এই অধ্যায়ে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার মূল টপিকসগুলো বলতেছি। কাজ, শক্তি বিভিন্ন রূপ, শক্তির প্রধান উৎস, ভর শক্তির সম্পর্ক ইকুয়াল টু এমসি স্কয়ার, শক্তির রূপান্তর, ক্ষমতা, কর্মদক্ষতা এবং শক্তির নিত্যতা সূত্র, এই হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। তো তোমরা এই হচ্ছে অধ্যায়গুলো বাসায় ভালোভাবে রিভিশন করবা, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের নিজস্ব পেজে তোমরা বিভিন্নভাবে SMS করতে পারো, নক করতে পারো। আমরা ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ক্লাসে এটা সমাধান করে দেব। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।